গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগত। হ্যাপি বার্থডে টু ইউ দিদিভাই। লেট মানে আমি দেরি করে হ্যাপি বার্থডে বললাম, কারণ তোমার হ্যাপি বার্থডে আমি উইশ করিনি বলে তোমার অনেক রাগ দেখলাম বা দুঃখ বা ক্ষোভ। দেখো, একটা কথা বলি, আমি এই কিছু কিছু জিনিস আমার মনে থাকে না, আর এগুলোকে নিয়ে আমি কখনোই আমার কমিউনিটিতে আমি কোনোদিন কৃষাণুকে নিয়ে হ্যাপি বার্থডে পোস্ট কোনোদিন দেখবে না আমার কমিউনিটিতে। 15ই আগস্ট, 26শে জানুয়ারি বা কোনো স্পেশাল মুহূর্ত বা কারোর জন্মদিনে খুব আমি এগুলো মনে রাখতে পারি না। সত্যিকার বলছি, আমি আমার একটা জগতের ভেতরে আমি এমনভাবে ডুবে থাকি, আমি মনে রাখতে পারি না। মাম্পি অর্কর বিশ্বাস করবে না, মাম্পি অর্ক এদের জন্মদিনও আমি ঠিক করে মনে রাখি না। এবার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মাম্পির জন্মদিন অর্ক মনে রাখে, শর্মী মনে রাখে, শর্মী অর্কর জন্মদিন মাম্পি অর্ক মনে রাখে, মাম্পি আবার অর্কর জন্মদিন শর্মী অর্ক মাম্পি মনে রাখে। এই যে এরা এদের মতন করে জন্মদিন সেলিব্রেট করে, যখন জন্মদিন সেলিব্রেট করে তখন আমাকে ডাকে, আমি জাস্ট গিয়ে দাঁড়াই আর কেকটা কেটি। এর বাইরে না, আমার মনে থাকে না। আর ভালোবাসাটা মন থেকে হয়। ওই জন্মদিনে উইশ করলেই ভালোবাসবো, না উইশ করলে ভালোবাসবো না। তোমার বিপদে, এই যে তোমাকে আমি কালকে তুমি লাইভের মধ্যে বললে যে আমি সোমা ধরিত্রীর সাথে তোমায় কথা বলতে বারণ করেছি, যে দিদিভাই এমন কিছু বলো না যেটা সোমা ধরিত্রী কিন্তু বাইরে আনতে পারে। এই যে তুমি এই কথাটা লাইভের মধ্যে বললে, হ্যাঁ আমি বলেছি, এবং আমি সোমা ধরিত্রীকেও বলবো, লাইভে এই ভিডিওতেই বলবো, কখনোই কাউকে বিশ্বাস করবি না, কখনো কাউকে এমন কিছু বলবি না বা এমন কিছু তোর সিক্রেট দিবি না যেটা পরবর্তীকালে ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারে। যেটা মর্কট কীভাবে ধরিত্রীকে সোমাকে ব্ল্যাকমেল করছে। একদম আমি এটা শুধু সোমা ধরিত্রী নয়, আমি ওয়াইটির বেশিরভাগ মানুষকেই বলবো, কেউ কাউকে বিশ্বাস করবে না, কারণ এখানে বিশ্বাসের কোনো জায়গা নেই। একদম আমি বলেছি, আর আমি বললাম না, আমি যেটা বলি আমি কখনোই ডিনাই করি না। আমি বলিনি বা বলি না বা বলিনি, বা আমি ভয় পাই সেই কথাটাকে। আমি সোমা ধরিত্রীকেও বলছি, আমি সোমা ধরিত্রীকেও পার্সোনালিও বলবো, মানে বলেছি যে কাউকে বিশ্বাস করা যায় না, কারণ আমি অনেক ঠেকেছি, অনেক অনেক অনেক। বিশ্বাস করে আমি এখন কারোর সঙ্গে চ্যাটে কথা বলি না। তোমরা নিশ্চয়ই ভালো করে জানো, আমি যেভাবে যেখানে আমাকে নিয়েছিলে, আমার কাছ থেকে তোমরা কোনো এমন কিছু ইনফরমেশন পাওনি বা এমন কিছু আমিও সেই গ্রুপে সেন্ড করিনি। কেন? কারণ আমি ঠেকে শিখেছি, আমি দেখে শিখেছি। আমি এতটা কঠিন আর আমি এতটাই নিজেকে ধরে রাখতে পারি, কারণ আমি জানি সামনে আমার প্রত্যেকটা পায়ে পায়ে বিপদ। আমাকে মারার জন্যে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, আমাকে শেষ করার জন্যে নিমিষে, এই যে ক্ষুদ্র তুচ্ছ সামান্য এই চ্যানেলটাকে শেষ করার জন্য বহু মানুষ দাঁড়িয়ে আছে, আমি জানি। সেই কারণে আমি প্রত্যেকটা মুহূর্ত আমার দিকটা আমি সিকিওরভাবে চলি। দেখো, আমাকে নিয়ে কেউ কিছু বললে আমার কোনো কিছু যায় আসে না, সেটা তোমরা খুব ভালো করে জানো। আমি কতটা কঠিন আর আমি কতটা লড়াই করতে পারি। আমার মন অত সহজে ভাঙে না, আমি দুঃখ অত সহজে পাই না। চোখের জল, হ্যাঁ, চোখের জলটা কি জানো তো, কাউকে বিনা স্বার্থে, বিনা মানে লোভ, বিনা কিছু ইয়েতে করলে এত, মানে হঠাৎ করে কোনো একটা, ফট করে বলে না, একটা ঝাটকা পেলে তখন আবেগটা আটকে রাখা যায় না, চলে আসে, চোখ থেকে জল চলে আসে। আমি এখানটায় চোখের জল নিয়ে অনেক কটা কথা বলবো, প্লিজ তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। দিদিভাইকেও প্রচুর অ্যান্সার আমি আজকে ভিডিওর ভেতরে দেবো, বড় হয়ে গেলেও তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। প্রথমত বলি, খিস্তি দেয়া আমাকে কেউ শেখায়নি, খিস্তি দেয়াটা। আর আমি কোনো ভালো কোনো ব্লগারকে আমি কোনোদিন খিস্তি দিইনি, খিস্তি তাকেই দিয়েছি যারা খিস্তি খাওয়ার যোগ্য, যেমন ঝুমা, কেয়া, মৌমিতা, এদেরকে দিয়েছি। এদেরকে খিস্তি দিয়েই আমার চ্যানেল দাঁড়িয়েছে, অবশ্যই আমি খিস্তি দিয়েছি, কিন্তু টেপিকে আমি সেভাবে খিস্তি দিইনি। আমি তাদেরকে খিস্তি দিইনি, কিন্তু দুখেনকে আমি খিস্তি দিয়েছি, চরমভাবে খিস্তি দিয়েছিলাম। তার কারণ দুখেন এমনভাবে এমন কিছু শব্দ আমার বিষয়ে ব্যবহার করেছে, যেটা আমার সেই সময় আমার ব্রেন কাজ করছিল না, যে এতটা অসভ্য যে ছেলেটাকে আমি মানে মানে সরি 24 ঘন্টা আমি যে ছেলেটার সাথে টানা কথা বলিনি বা দেখিনি বা থাকিনি, সে ছেলেটা আমার সম্বন্ধে এত নোংরা কথা এইভাবে কী করে সোশ্যাল প্ল্যাটফর্মে বলতে পারে। আর যার জন্যে, যাকে বাঁচানোর জন্য আমি কিছুটা হলেও প্রয়াস করেছিলাম, সে কী করে বলে? তখন বলেছি, অবশ্যই বলেছি। খিস্তি দিয়ে আমাকে কেউ শেখায়নি, আর এটা আমি কোনোদিন বলিনি। আর আমার ভিউয়ার্সরা যথেষ্ট আমাকে চেনে, যারা ডে 1 থেকে আমার ভিডিও দেখে আসে তারা জানে সীমা খিস্তি দেয়, এবং আগে তো আরও দিতাম, এখন একদমই দিই না।
একদমই দিই না, বা এখন দেওয়ার মতন মন হয় না সেভাবে। কারণ কিছুটা আছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সও আছে। আমার কষ্ট করে ধরো ভিডিও করলাম, সেই ভিডিওটা আপলোড করার পর ভিডিওটা উড়ে গেল, কোনো দরকার নেই। আর আমার ভিউয়ার্স অনেকেই চায় না যে সীমা তুমি খিস্তি দাও। যা আমরা ভিডিও করি তো পাবলিকের জন্যে। আইনটা কিন্তু একদম আলাদা, আইনের পদ্ধতি, আইনের পথ একদম আলাদা, কিন্তু ইউটিউবটা কিন্তু একদমই আলাদা। ইউটিউব আর আইন এই দুটোকে এক করলে কখনোই হবে না। এটা একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, এখানটায় মানুষ এন্টারটেন হয়। কেউ এন্টারটেনিংয়ের জন্য যেমন একটা সিনেমা ছাড়ে, সেই সিনেমাটার মধ্যে কোথায় কোথায় ফলস মারামারি ছিল, কোথায় কোথায় এই সিনটা না দিয়ে এই গল্পটার মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দিল, বা এই সিনেমা নিয়েও মানুষ কন্ট্রোভার্সি করে বা কাটাছেঁড়া করে, বা সেটাকে নিয়ে এই রোস্টিং করে, সব কিছু নিয়ে। তেমনি যেমন সিনেমা নিয়ে হয়, তেমনি ব্লগ নিয়ে আমরা করি রোস্টিং, আমরা করি কাটাছেঁড়া, আমরা করি সেই ব্লগটা ও কোথায় কোথায় মিথ্যে বললো, কোথায় কোথায় সত্যি বললো, মানুষকে কিভাবে ম্যানুপুলেট করছে, মানুষকে কিভাবে মিথ্যে কথা বলছে। তো এটা কখনোই বন্ধ করা যায় না। কেউ ব্লগ ছেড়েছে, ব্লগ ছেড়ে কিছু মানুষ, কিছু সাধারণ ভিউয়ার্সকে বোকা বানানোর চেষ্টা করছে, আর সেটা দেখার পর আমি যদি সেই ব্লগটার সম্বন্ধে বলি এই জায়গায় তোমাদেরকে মিথ্যে বললো, এই জায়গায় তোমাদের বোকা বোকা বানালো, সেটা অপরাধ হয়ে গেল? কখনোই না। এইটাকে বলে ডিবেট বলতে পারো, বা কন্ট্রোভার্সি বলতে পারো, বা ওই বিষয়টাকে নিয়ে আলোচনা, রোস্টিং, যে কোনো কিছু বলতে পারো, যে সেই ব্লগটাকে নিয়ে আমরা কথা বলছি। তো এখানটায় কেউ কাউকে আটকাতেও পারে না, কেউ কাউকে বাধা দিতেও পারে না। অ্যাকচুয়ালি রাগটা কোথায়? ইনকাম না, শুধু তুমি পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, বা সেই পরামর্শ অনুযায়ী আমাকে ভিডিও নামাতে হবে, কোনটা? আর আমার চোখের জলে সন্দীপের চ্যানেলের ক্ষতি। দেখো, সন্দীপের চ্যানেল আমার চ্যানেলের অনেক আগে, সন্দীপের ভিউয়ার্সের সংখ্যাও আমার থেকে অনেক বেশি। সন্দীপকে দেখিয়ে আমি চ্যানেল গ্রো করেছি। মাম্পি ভিডিও করছি, আমি এখন খাবো না, যা। আমার চ্যানেলের ভিউ সন্দীপের থেকে অনেক কম। আমি তো চ্যানেল গ্রোই করেছি সন্দীপকে দেখিয়ে। আমার তো অ্যাকচুয়ালি নিজস্ব ভ্যালু সেভাবে কিছুই নেই। তাহলে সন্দীপকে বেশিরভাগ লোক চেনে, আমাকে খুব কম সংখ্যক লোক চেনে। তাহলে আমার চোখের জলে সন্দীপের চ্যানেলের ক্ষতি কী করে হবে? সন্দীপ যদি কিছু না করে, সন্দীপ তাহলে সন্দীপের এই ভিউয়ার্সগুলোকে ধরে রাখার ক্ষমতা নেই? তার মানে টেপি চলে যাওয়ার পর সন্দীপের চ্যানেলে যত ভিউ হয়েছে, বা যেগুলো ভিউয়ার্সগুলো ছিল, সেগুলো সব আমার জন্যই ছিল, বা আমি সেই সব ভিউয়ার্সগুলোকে সন্দীপের চ্যানেলে ধরিয়ে মানে আটকে রেখেছিলাম, যে আমি ওদের বাড়িতে যাচ্ছি আসছি, ওর সন্দীপের সাথে আমার ভালো সম্পর্ক আছে, সেই কারণে প্রত্যেকটা মানুষ সন্দীপের ভিডিও দেখছিল। কোনটা? তাহলে সন্দীপের নিজস্বতা কোথায়? সন্দীপের পাওয়ার কোথায়, যেটা আমার চোখের জলে সন্দীপের চ্যানেল ভেসে যাবে? টেপিও তো গামলা গামলা কেঁদেছিল, টেপির কারণে সন্দীপের চ্যানেল কেন ভাসেনি? সন্দীপও তো পরের দিন লাইভে কেঁদেছিল, তারপরেও সন্দীপ কেন সন্দীপের চ্যানেলকে ধরে রাখতে পারিনি? ভুল পথে চললে কারোর চ্যানেলই দাঁড়িয়ে থাকবে না, সেটা আমারও। আমি যদি এখনই ভুল জিনিসকে বাছি আর ভুল জিনিসকে সাপোর্ট করি, আমি অনেক ভিডিওতে বলেছি চুনার স্পোকিং পাওয়ার সুন্দর, মানে কথা বলতে ভালোভাবে কথা বলতে পারে, মানে প্রেজেন্ট একটা করতে পারে, কিন্তু চুজ খারাপ করে। ও চয়েস জ্ঞান নেই, যে ও কাকে চয়েস করছে তার প্রতি কীভাবে ও ডিফেন্স করবে। সেই চয়েস জ্ঞানটা যদি না থাকে, তাহলে তো মানুষকেও ধরে রাখতে পারবে না। আর মানুষকে ধরে রাখতে গেলে অবশ্যই তোমাকে বেটার চয়েস করতেই হবে, এবং সঠিকটাকে চয়েস করতে পারে, সঠিক কথাগুলো তোমাকে প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরতে হবে, তবে গিয়েই কিন্তু তুমি এই ওয়াইটিতে টিকে থাকতে পারবে। মানুষকে ধরে রাখা মুখের কথা নয়। আর ইউটিউবটা আমরা ভিডিও করি মানুষকে ধরে রাখার জন্যেই। আজকে মানুষ না থাকলে, আজকে ভিউ না থাকলে, তাহলে সেই ভিডিওটার কোনো দাম থাকবে না, একদম কোনো দাম থাকবে না। ভিডিওর দামই থাকে যদি ভিউজ হয়। নাহলে আমি একটা ভিডিও করে যাচ্ছি, সেখানে 500-600 বা 1000 লোক দেখছে না, অথচ আমি একটা ভালো ক্রিয়েটার, আমি একটা ভালো ক্রিয়েটিভিটি করে, আমি ভালো ব্লগার, আমি ভালো ব্লগ দিই, এটা বললে তো হবে না। আমার ক্যামেরা কম কোয়ালিটি, কমা ক্যামেরা, কিন্তু তার ভেতরে যদি ভিডিও ভালো থাকে না, মানুষ সেখানে মাছির মতো করে গিয়ে ভিড় করবে। কিন্তু তোমাকে ভালো কিছু দিতে হবে। সে জায়গায় তো সন্দীপের গ্রো করা চ্যানেল, গ্রোথ, এবং সন্দীপ 1.5 লাখ 2 লাখ, যে সময় গামলা 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 কাঁদছিল, সেই সময় গামলার হাজব্যান্ডের চ্যানেলে লাখ লাখ ভিউজ, 1 লাখ 1 লাখ 1.5 লাখ তার উপরে ভিউজ গেছে।
কেন? গামলা তো এত কাঁদলো, গামলা তো ভিডিও দিল। আর সব থেকে বড় ব্যাপার, মেয়েদের সব থেকে দুর্বল জায়গা স্বামীর নির্যাতন, শ্বশুরবাড়ির লোকের শ্বশুর শাশুড়ি নির্যাতন। এই দালাল তো গলা ফাটিয়ে ফাটিয়ে প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল সন্দীপের মা কত খারাপ, সন্দীপের বাবা কত খারাপ। সন্দীপের বাবা তো বেসিনে থুতু অবধি ফেলতে দিত না, সন্দীপের বাবা তো টিভিটা অবধি দেখতে দিত না, সন্দীপের মা তো এমন রান্না করতো যেটা যাতে ও না খেতে পারে, উচ্ছে দিয়ে মাছের ঝোল। সন্দীপের বাড়িতে থাকাকালীন টেপি পেট ভরে খেতে পেত না, তারপরেও কেন টেপি সেই জায়গাটা পেল না, সন্দীপ তখন কেন পেল? সত্যি আর মিথ্যে, এটাকে আমি বারবার বলছি, তুমি কখনোই সত্যিকে মিথ্যে করতে পারবে না আর মিথ্যেকে সত্যি করতে পারবে না। চোখের জল দিয়েই যদি চ্যানেল ভাঙা যেত আর গড়া যেত, আমার মনে হয় প্রত্যেক মাসে 2-3 বার দালাল কেঁদেছে প্রতি মাসে। এবং মন্দিরার সময় তো দালাল, আমি তো কেঁদে ভিডিও দেওয়ার পরও বলেছি যে সন্দীপের পাশে থেকো, আর দালাল তো কন্টিনিউ বলে গেছে মন্দিরার ভিডিও কি এমন আছে ছিনাল, মানে সরি 12 ভাতারির ভিডিওই। হ্যাঁ, এই তো পরকিয়া করে প্রেমিকের সঙ্গে প্রেমলীলা করে রাসলীলা করে আবার বরের ঘাড়ে গিয়ে জুটেছে। ওর ভিডিওর ভেতরে মানুষ কি দেখে বুঝি না, কি করতে তোমরা ভিউ দিতে যাও? মন্দিরাকে নিয়ে তো তুই বলেছিস, দালালকে বলছি। দেখ, মন্দিরার বাড়ি মাংস ভাত খেয়েছিস, মন্দিরার প্রেমিকের স্কুটিতে চড়েছিস, মন্দিরার কাঁধে মাথা রেখেছিস, মন্দিরাকে দেখিয়ে চ্যানেল গ্রো করেছিস, মন্দিরার প্রেম করতে হেল্প করেছিস, আবার সেই মন্দিরাকে ন্যাংটোও তুই করেছিস। এমনকি মন্দিরা তার বয়ফ্রেন্ডের সঙ্গে গভীর সময়ে তোর সঙ্গে একটা ভিডিও কলিং করেছিল, সেটাকেও স্ক্রিনশট মেরে রেখেছিস। মন্দিরার বয়ফ্রেন্ডের প্রচুর ভয়েস, যেগুলো কল রেকর্ডগুলো দিয়ে দিয়ে ভিডিও করে ইনকাম করেছিস। তোর মুখে মানাচ্ছি কথাগুলো? আমার চোখের জল, আমার চোখের জলটা তাহলে কতটা জেনুইন ছিল যে সত্যি আমার চোখের জলে সন্দীপের 2 লাখের চ্যানেল ভেসে গেল। তার মানে আমার এই 60,000-এর চ্যানেলের দাম আছে মার্কেটে। তার মানে এই 60,000 চ্যানেলের যে সীমার এই যে চোখ দুটো আর এই চোখ দুটো থেকে পড়া জলের যথেষ্ট দাম আছে। মানুষ এই চোখের জলটাকে অনুভব করেছে, তারা ফিল করতে পেরেছে, তাই না? যদি ফিল না করতে পারতো তাহলে আমার কাছে এটাই বক্তব্য যে আমি না ভালোতে আছি না মন্দতে আছি, আমি সম্পূর্ণরূপে নিজেকে গুটিয়ে রেখেছি। তারপরও কেন আমি কেন এলাম? এই যে ভিডিও করবে তার দায়ভার আমার? কখনোই না। এদের দীর্ঘদিন ধরে ওকে কেউ যদি আমাকে নিয়ে পজিটিভ করে সেটার যেমন দায়িত্ব আমার নয়, কেউ যদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সেটাকে নিয়ে আমি মাথা ব্যথা করি না। এই যে দালাল ঘোড়া ঘোড়া দালাল মর্কট আমাকে নিয়ে তো এভরিডে ভিডিও করে, আমার তো কোনো রিয়াক্ট হয় না, আমার তো কোনো রকমভাবে কোনো প্রবলেমও হয় না। আমি তো কোনো সময় ওদেরকে নিয়ে আমার মাথা ব্যথাও, মানে আমি মাথা ব্যথাও করি না। আমাকে যখন ভিউয়ার্সরা বলে তখন আমি দেখি দুটো কথা বলতে হবে তাই বলি। আমি তার কথাটাই ফিল করি যে কথাটাকে আমি ফিল করব ভাবি। সন্দীপের সেই দিনের কথাটা আমার মনে লেগেছিল, এবং মনে লেগেছিল বলেই আমার চোখ থেকে জল পড়েছিল। আর আমার চোখ থেকে জল পড়াটাকে আমি আটকাতে পারিনি, কারণ সন্দীপের সাথে কোনো দিনই আমি স্বার্থ নিয়ে মিশিনি। দিদিভাইকে আমি প্রত্যেকটা মুহূর্ত বাধা দিয়েছি প্রত্যেকটা জিনিসে, কারণ ইউটিউবে ভীষণভাবে ক্ষতিকারক। দিদিভাই কালকে বলছিল, আমি দিদিভাই বলছি, দিদিভাই কালকে বলছিল দেখো সোমাদরিত্রীর সঙ্গে আমার ঠিক থাকলো, তোমার সাথে আমার, এটা তো তুমি করলে, তোমার সাথে তো আমার কোনো সময় কিছুই হয়নি, কোনো রকমভাবে কোনো মতে একটা ফোঁটা কিছু হয়নি। হ্যাঁ, তুমি আমায় যেটা করতে বলবে ভাবছো সেটা আমি হয়তো করছিলাম না, বা যেটা তুমি আমার কাছে আশা করছিলে সেটা হয়তো তুমি আমার কাছে পাচ্ছিলে না, কিন্তু তোমার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি, কোনো রাগারাগি হয়নি, কোনো কথা কাটাকাটি হয়নি। তুমি বরং তার আগের দিনও আমাকে ছবি সেন্ড করলে যে সীমা লাল শাড়ি পরে সত্যি তোমাকে এত সুন্দর ছবিগুলো লাগছে, তুমি এত সুন্দর, মানে চুলটা ছাড়া, চুলটা এমন, তুমি এরকমই প্রশংসা করলে যে তুমি ভিডিওটা দিয়েছো, তুমি সাইডে চুলটা নিয়ে এত সুন্দর তোমার চুলটাকে লাগছে, তোমাকে ভালো লাগছে। তারপরে তুমি আমাকে ছবিগুলো সেন্ড করে বললে তোমার আর আমার ছবিগুলো এত সুন্দর এসেছে, দেখো আমরা মেলায় হারিয়ে যাওয়া 2 বোন। তারপরে হঠাৎ তুমি লাইভের মধ্যে বসে ওই ওইটা করলে যে সীমা সবাইকে, সীমা বলছে না মুখে কিছু, কিন্তু তলায় তলায় সীমা উস্কাচ্ছে। এটা তো সরাসরি আমার উপর ব্লেম দেওয়া হলো, সরাসরি আমাকে একটা টার্গেট করে দেওয়া হলো। কেন? ওয়াইটিতে যখনই তোমরা লড়াই করে উঠতে না পারো, যখনই তোমরা সামনাসামনি বলে উঠতে না পারো, তখনই আমার দিকে কেন
টার্গেট কেন? এটা এটা তো আমি তো ভিডিও করাই বন্ধ করে দিয়েছি, প্রায় আমি ভিডিও করাই বন্ধ করে দিয়েছি, যে আমি সন্দীপকে নিয়ে বলাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো, তাই সন্দীপের থেকে নিজেকে সরাচ্ছি, নিজেকে তো একটু কন্ট্রোল করছি, অন্য বিষয়গুলো নিয়ে দেখার চেষ্টা করছি। তাছাড়াও আমি ভীষণভাবে সিনেমা দেখছি। আর থাক, ইনকাম তো এত করেছি, একটু 2-1 মাস নয় একটু রেস্ট নিই, এটাও ভাবছি। তারপরে শরীরের নিজেকে একটুখানি স্থিতিশীল করছি, একটু নিজের প্রতি নিজের সময় দেওয়ার চেষ্টা করছি। খাচ্ছি, ঘুমাচ্ছি, উঠছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এটাই করছি। আমি তো ভিডিও দিচ্ছি না, তারপরও আমি কেন টার্গেট হয়ে গেলাম? আমি তো নিজেই তো আমি অবাক হয়ে গেলাম। আমি কেন টার্গেট হলাম? আমি কি তোমার সাথে তর্ক করেছিলাম? আমি কি তোমার কোনো কাজে বাধা দিয়েছিলাম? আমি কি সন্দীপের সাথে আইনত ব্যাপার নিয়ে কোনো তর্ক বিতর্ক কোনো কথা বলেছিলাম? না সন্দীপকে ফোন করে আমি কোনো কিছুতে বারণ করেছিলাম যে তুমি দিদিভাইয়ের সাথে কথা বলো না, বা দিদিভাইকে তুমি তোমার আইনের এটা বলো না, ওটা দিও না, এটা করো না? না তোমায় বলেছিলাম যে না সন্দীপের পাশে থেকো না, এটা করো না, ওটা করো না? কোনটা? আমি তো টোটালি নিজেকে সরিয়ে নিয়েছিলাম সব কিছু থেকে। তারপরও তুমি আমাকে কেন টার্গেট করলে? আমি কেন? আমি তো কোথাও আসিনি, আমি তো তোমার সাথে তর্ক করিনি। আমাকে তুমি কেন বারবার করে সব্বাইকে বোঝানোর চেষ্টা করলে যে আমার কারণে সন্দীপের চ্যানেলের ক্ষতি হচ্ছে? সন্দীপের চ্যানেলের ক্ষতি সন্দীপ নিজে করছে। কালকে তো তুমি লাইভের মধ্যে বললে সন্দীপ বলেছে, মিত্র বলেনি। আজকের ভিডিও নাকি কালকে বোধহয় ভিডিও করে পুরো নাম নিয়ে বলে ভিডিও করে দিয়েছে। কার জন্য কীভাবে কার জন্যে কোথায় কী লড়াইটা হবে? কী লড়াইটা হবে কার জন্যে কোথায় কীভাবে? তর্ক বিতর্ক আমি কখনোই করতে চাইনি, চাইছি না, চাইবও না। আর আইনের ভয় দেখিয়ে, শোনো, ভয় দেখিয়ে কোনো দিন ভালোবাসা পাওয়া যায় না, আর ভয় দেখিয়ে কোনো দিন কাউকে ধরেও রাখা যায় না। ভালোবাসাটা এমন একটা জিনিস, এটা একদম উন্মুক্তভাবে রাখতে হয়। ভালোবেসে আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো, তুমি ভালোবেসে আমাকে দুটো কথা বলবে, এই যে ভালোবাসা, আর সত্যিকারের আসবে? আমি জানি না আমি আর সেই জায়গাটা কোনো দিন আসতে পারবো কি না। আমি খুব খারাপ, আমি নিজেকেই বলছি আমি খুব খারাপ। আমার মন যদি ভেঙে যায়, আমার মন যদি সত্যি কোথাও একবার একটু খটকা লাগে, খারাপ হয়, আমি সেখানে অ্যাডজাস্ট করতে পারি না। এখন আমার প্রত্যেকটা মুহূর্ত তো ভয় লাগবে। আমার এখন প্রত্যেকটা মুহূর্ত কোথাও না কোথাও একটা মনের ভেতরে একটা খটকা লাগবে। আমি মন থেকে আর সত্যি বলছি, কাউকে আমি উপকার করতে পারবো না, কারোর পাশে দাঁড়াতে পারবো না, কারোর কাছে আমি যেতে পারবো না। কারণ আমি আমি ভীষণ মর্মাহত, আমি ভীষণ দুঃখ পেয়েছি, আমি ভীষণ কষ্ট পেয়েছি যে আমার সাথে না সন্দীপের কিছু হয়েছিল, সন্দীপও আমাকে সবার কাছে ছোট করেছে। আমার সাথে না দিদিভাইয়ের কিছু হয়েছিল, দিদিভাইও আমাকে পুরো টোটালি সবার কাছে ছোট করার চেষ্টা করেছে, যদিও সাকসেস হয়নি। কারণ ওই যে বললাম, নিজেকে আমি ধরে রাখি, নিজেকে আমি সেইভাবে প্রেজেন্ট করি মানুষের কাছে যে মানুষ যাতে আমাকে ভালোবাসা দেয়, বা আমি সেই ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসতে পারি। আজকে আমি কারোর জন্য, আমি এই চ্যানেলটাকে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, তাই আমি কারোর কথাতে আমি আমার চ্যানেলটা নষ্ট করতে, একটা চ্যানেল তো আমি পুরো নষ্টই করেছি। একটা চ্যানেল, আমার একটা 22,000-এর চ্যানেলটাকে আমি পুরো হাতে ধরে নষ্ট করেছি। আজকে কোথায় সমস্ত সব মানুষকে যদি এইভাবে তিলে 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 তাদের যদি ইনকামের জায়গাটা নষ্ট করে দেওয়া হয়, তাহলে মানুষগুলো যাবে কোথায়? তাহলে তারা ইনকাম করবে কিভাবে? মানুষের ইনকাম নষ্ট করে কোনোদিন আরেকজন ইনকাম করতে পারে? দেখো, তোমারও কিছু ইনকাম, আজকে সন্দীপের চ্যানেল যদি গ্রো থাকে, সন্দীপ যদি সত্যি খুব ভালোভাবে চলতে পারে, ভালো রোজগার করতে পারে, সন্দীপকে তো বলে আমিও 2 পয়সা রোজগার করছিলাম। সন্দীপের ভালো দিকটা তুলে, সন্দীপের ভালো দিকটা যেমন আমি তুলছিলাম, সন্দীপের মন্দ দিকটা আরেকজনকেও তুলছিল, সেও তো রোজগার করছিল। আজকে সন্দীপের চ্যানেল যদি শেষ হয়ে যায়, সেখানে আমার কি কোথাও লাভ হবে? কোথাও কি আমার লাভ হবে? হ্যাঁ, সন্দীপের চ্যানেল বরং দাঁড়িয়ে থাকলে আমার লাভ আছে। আমি এই কথাটা বুঝিয়েছিলাম, এবং এই কথাটা আমি শুধু সন্দীপকে নয়, কাকু কাকিমাকে পাশে বসেই বুঝিয়েছিলাম যে কাকু কাকিমা, এটা, আরে বাবা, বিজনেসে ইমোশনস চলে না, মানে বিজনেস, এই যে ব্যবসা, সেখানে পারিবারিকের ওই ইয়ে নিয়ে এলে চলে না। কিছু জায়গা আছে যেখানটা আমার পাবলিক কি চায়,
আমার পাবলিক ডিমান্ড হিসেবে আমাকে সব কিছু করতে হবে। পাবলিক আমাকে যে রূপে দেখতে চায় আমি তো পাবলিকের কাছে আমাকে সেই রূপটাই প্রেজেন্ট করতে হবে। আমি যে রূপ এতদিন ধরে দেখিয়ে এসেছি, আমি যে চুলদারি কাটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই। আমি বরং বলেছিলাম যে মানুষ মাঝে মধ্যে নিজেকে চেঞ্জ করে, এগুলো নিয়ে আমার কোনো অবজেকশন, কিন্তু ভিউয়ার্স বারবার পছন্দ করছে না। তারপরে যখন ভিউয়ার্স পছন্দ করছে না তারপরেও সেটা, এই যে আমি এখন যদি জিন্স টপ পরে বসি, আমার ভিউয়ার্সের তো নাও ভালো লাগতে পারে। আমার ভিউয়ার্স আমাকে লিখতেই পারে যে সীমাদি তোমাকে এইটা এই পোশাকে ভালো লাগছে না, এবার না আমি ঢিট হয়ে সেটা পরেই বসবো। প্রত্যেকটা মানুষ আমাকে একরকমভাবে দেখে অভ্যাস। শুভদার শরীর খুবই খারাপ, দেখো আমি চুলটা কালার করব ভেবেছি, এই করব, তবু আমি করতে যাইনি। কেন যাইনি? বাবা শুভদার এত শরীর খারাপ, আর দেখো শুভদাই বলবে আমার এই অবস্থা, আমার এত শরীর খারাপ, তার ভেতরে পিঙ্কি গেছে চুল কালার করতে। তারপরে কিছু জায়গা আছে যে সবসময় নিজেকে উদ্ধত না, নিজেকে কন্ট্রোলও করতে হয়। এটা সব সময় সব জায়গায় সব কিছু মানায় না। ওর লাইফে কে আছে না আছে থাক না, সেটা পার্সোনালভাবে যেভাবে আছে সেভাবে রাখুক, বা আদৌ আছে কি আদৌ নেই। কনফিউশন তৈরি করলে মানুষ তো তখন মানে ও বুদ্ধি অনেক কম, অনেক কম। আমি বললাম তো বুদ্ধি কম হলে তাকে নিয়ে তাকে বোঝানো যায় না, তাকে বুঝিয়ে চালানোও যায় না। বলবো আমি যতগুলো কথা আমার মনে পড়বে, অবশ্যই আমি প্রত্যেকটা কথা বলবো। সন্দীপের কোনোদিন কোনো ক্ষতি চাইনি, চাইবও না। তেমনি দিদিভাইয়ের সাথে আমার কোনোদিন মুখোমুখি লড়াই হয়নি। দিদিভাই ওই কমিউনিটিগুলো লিখেছিল, এবার দিদিভাই যতই বোঝানোর চেষ্টা করুক, এটা বলিনি, এটার মানে এটা, ওটার মানে সেটা, সেটার মানে এটা, এটার মানে সেটা। আরে বাবা, এটা তো তোমাকে তাহলে ওইটা কমিউনিটি না লিখে ভিডিও করেই মানে বলতে হতো এটার মানে এটা, এটার মানে সেটা। তাহলে তোমার লেখাটা যদি 10জনই ভুল চিন্তা করে, ভুল ব্যাখ্যা করে, আর 2জন যদি বলে তুমি এটা, তুমি কি লিখেছো সেটা শুধু তুমিই বোঝো, তাহলে এই 10জনের বোঝাটা ভুল হয়ে গেল। ওই কমেন্টগুলো, ওই লেখাটা পড়ে তো তোমার কমেন্ট বক্সে কমেন্টও করেছে লোকে, তাহলে এতগুলো মানুষ সব ভুল চিন্তা করে ভুলভাবে পড়েছে। তাহলে তুমি লেখাটা এমন কিভাবে লিখলে যে মানুষ তোমার আসল লেখার রহস্যই বুঝলো না, ভুল ব্যাখ্যা করলো, ভুলভাবে তারা পড়লো। তাহলে কি তুমি মানুষের কাছে তোমার সঠিক বার্তাটা পৌঁছাতেই পারলে না? সে ভুলভাবে নিল। তাহলে কমিউনিটি পোস্টে আমি লিখি কেন? আমার লেখাটা, আমার মনের ভাবটা আমি লিখি, আর আমার মনের ভাবটা আমি যখন লিখি সেটা অন্য লোক পড়ে তার মনের ভাবটা প্রকাশ করে, তাই না? তা লেখাটা যদি শুধু আমার মনের ভাব আমিই বুঝলাম, আর আমাকেই আবার মানুষকে লাইভ খুলে বোঝাতে হয়, তাহলে তোমার ওই কমিউনিটি পোস্টটা লেখার মানেটা কী হলো? বরং লিখে তো তুমি আরও মানুষের মধ্যে ভুল কিছুই ছড়িয়ে দিলে, মানুষ আরও ভুল বোঝাবুঝি বাড়লো। সেই কারণে আমি কালকে ভিডিওয় বলেছিলাম তুমি আর কমিউনিটি পোস্ট দিও না, তুমি আর কমিউনিটি পোস্টে কিছু লিখো না। কারণ তুমি যেটা বলতে চাইছো সেটা মানুষ বুঝতে পারছে না, তুমি যেটা বোঝাতে চাইছো সেটা মানুষ নিতে পারছে না। শোনো, আমি ভুল বলি না সেটা তুমিও জানো দিদিভাই, তুমিও জানো যে সীমা ভুল বলছে না, বা সীমার ব্যাখ্যাটা কোথাও ভুল না। আমি যে কালকে তোমায় বলেছিলাম যে সন্দীপের চ্যানেল, সন্দীপের কেরিয়ার শেষ, এই কথাটার প্রমাণ তুমি পেয়ে গেছো। আমি তোমাকে সত্যি বলছি, মন থেকেই বলছি, আমি এই ক্যামেরাতেই বলছি। কেন বলো তো? আমি পেছনে কথা বলি না, পেছনে কথা বলতে একদমই চাইছি না। আর আমি কোনো কথা বলতে এই মুহূর্তে আমি কারোর সাথে বলতে চাইছি না। প্লিজ তোমরা আমাকে কেউ রিকোয়েস্ট করো না। এই মুহূর্তে আমি একা থাকতে চাইছি, একদম একা। আমি ভিডিও করব, আমার সাথে শুধু বন্ধুত্ব থাকবে আমার ভিউয়ার্সের। আমি ভিডিও করব আর আমার ভিউয়ার্স সেই ভিডিওগুলো দেখবে, আমার ভালো মন্দ মতামত সেই ভিউয়ার্সটা দেবে। ব্যক্তিগতভাবে আমি আর কারোর সাথে কোনোভাবেই জড়াতে চাইছি না এই মুহূর্তে। হ্যাঁ, যদি আমাকে লিগ্যাল কেস দেয়, বা আমি যদি কেস খাই, বা আমি যদি কোনো প্রবলেমে জড়াই, আমার কিছু করার নেই। আর আমি জানি না এই মুহূর্তে আমার কি বলা উচিত বা কি করা উচিত। আমি ভীষণই ডিস্টার্বে আছি। তোমাকে বলছি, তোমার প্রতি যে মানুষের এত ভরসা ছিল, বিশ্বাস ছিল, তোমার প্রতি মানুষের একনিষ্ঠ ভালোবাসা ছিল, বিশ্বাস করো তুমি সেই জায়গাটা হারিয়েছো। তুমি রাগ করবে আমার এই কথাটায়, তুমি কষ্ট পাবে, তুমি ভাববে যে সীমা এটা কি বলছে,
তুমি রাগ করো, আমি জানি তুমি আমার এই কথাটা ভীষণই রেগে যাবে, ভীষণই তোমার এখন রাগ হবে। এখন রাগ হলে তুমি আমাকে অনেক কিছু বলবে বা অনেক কিছু তুমি হয়তো আমারকে শেষও করে দিতে পারো। তারপরেও আমি বলবো যে বিশ্বাস, ভরসা আর ভালোবাসা এগুলোকে ধরে রাখা কঠিন, আর এগুলো ধরে রাখতে ধৈর্য লাগে। সেখানে তুমি কিছুটা হলেও তোমার ভালোবাসার মানুষদের কাছে বিশ্বাস আর ভালোবাসাটা দুটোই টলমলো করে ফেলেছো। এটা আমার আমার চোখ দিয়ে আমি যেটা দেখছি আমি সেটাই তোমাকে অনুভব করে বললাম। আমি তোমাকে তেল মেরে কোনো কথা বলছি না বা তোমার এগেনস্টেও কোনো কথা বলছি না। কারণ তুমি অবশ্যই আমাকে বারবার বলেছো, সীমা ওয়াইটিটা সারা জীবনের নয়, ওয়াইটি না থাকলেও আমাদের কিন্তু দুজনার ভালোবাসা থাকবে। এটা তুমি বলেছো একদম। তুমি আমাকে যা যা বলেছো আমি কোনো দিনই অস্বীকার করবো না। তুমি যে কোনো প্রবলেমে তুমি আমায় বলেছো, সীমা তুমি যখনই যে কোনো প্রবলেম পড়বে আমায় ফোন করবে। তুমি আমার যখন তুমি দার্জিলিং বা সিকিম গেছিলে সেই সময় আমি একটু রাগ করেছিলাম শুভর থেকে, এবং তুমি আমাকে বলছিলে সীমা তুমি যদি আগে ইয়ে করতে আমি তোমাকে আমার সাথে নিয়ে চলে যেতাম, বা তুমি রেডি হও তোমাকে আমি নিয়ে যাবো। আমি বলছি না দিদি ভাই ঠিক আছে। তুমি আমাকে পুরীতেও নিয়ে যেতে চেয়েছিলে, তুমি আমাকে আমার সাথে আবার আমরা ট্যুরে যাব সেটাও বলেছো। তুমি আমাকে সবসময় বলো যে কোনো প্রবলেমে তুমি আমায় ফোন করবে, যে কোনো সময় যে কোনো দরকারে যে কোনো ইয়েতে তোমার জন্য আমি সব সময় আছি, তুমি আমাকে এটা বলেছো। এবং যে কোনো বিপদ যে কোনো প্রবলেমে ম্যা হু না, এটা তুমি আমাকে আশ্বাস দিয়েছো যে যে কোনো প্রবলেমে ম্যা হু না। আর তোমার পাওয়ার, অবশ্যই তোমার পাওয়ার আছে, এটা আমি কখনোই অস্বীকার সেদিনও করিনি, আগেও করিনি, আজও করবো না। অবশ্যই তোমার পাওয়ার আছে, আর যথেষ্ট পাওয়ার আছে। আর তোমার ভালো ভালো মানুষের সাথে ওঠা বসা, ভালো ভালো জায়গায় তোমার যাওয়া আসা, এটা তো আমি বলেছি, আমি তো কোথাও অস্বীকার করিনি। এবং পাওয়ারফুল মানুষদের সাথে তোমার ওঠা বসা, পাওয়ারফুল লোকদের সাথে তোমার জানাশোনা, পাওয়ারফুল লোকরা তোমাকে ফোন করে এবং তোমাকে সমীহ করে একদম। এটা নিয়ে আমি কোনো দিন বলিনি না দিদিভাইয়ের এটা নেই ওটা নেই, না দিদিভাই ভুয়ো আওয়াজ দিচ্ছে, না দিদি তোমার না আছে কোনো পয়সার লোভ, তোমার টাকা পয়সারও কোনো লোভ নেই, এটাও আমি বলছি, অন ক্যামেরাই বলছি। দিদিভাইয়ের কিন্তু কোনো টাকা পয়সার লোভ নেই। সব থেকে কম খরচের মধ্যে দিদিভাই সব কাজ করার চেষ্টা করে, করিয়েও দেয় সব থেকে কম। কিন্তু যে কোনোভাবে যে কোনো বিষয়ে যাকে দিদিভাই ক্লায়েন্ট হিসেবে নেয় তাকে তার জিত হাসিল করে দেয়। শোনো আজকে সন্দীপ এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো না। তোমরা অনেকে বারবার বলছো তুমি সীমা তুমি সঙ্গীতা দিদিভাইয়ের মানে সঙ্গীতা দিদিভাই না থাকলে সন্দীপও আজকে এইখানে দাঁড়িয়ে থাকতে পারতো না, সন্দীপও ভেসে যেত। এটাও কিন্তু সত্যি কথা। আমি তোমাদেরকে বলছি কিছু জায়গা আছে। আজকে কেন সন্দীপ বা দিদিভাই আমার এগেনস্টে চলে গেল এটা এটা আমি জানি না, কিন্তু সঙ্গীতা দিদিভাইয়ের জন্য সন্দীপের অনেক উপকার হয়েছে, এটা আমি 100% জানি। এবং সঙ্গীতা দিদিভাইয়ের জন্য শুধু সন্দীপের উপকার নয়, আমারও উপকার হয়েছে, আমারও উপকার সঙ্গীতা দিদিভাই করেছে, এটা আমি জানি। যেটা আমি উপকার পেয়েছি সেটা আমি সারা জীবন জোর গলায় বলবো। আর দিদিভাই কোনোদিন কারোর ক্ষতি করে না, দিদিভাই কোনো সময় কারোর ক্ষতি করার চেষ্টা করে না। কিন্তু আমার ওপর কেন ওনার হঠাৎ রাগ হয়েছে এটা আমি জানি না। কিন্তু এই মুহূর্তে আর আমিও আর এই দিকটায় নিজেকে যে মানে একটু আমি নিজেকে আলাদা রাখতে চাইছি। বিশ্বাস করো আমি একটু নিজেকে আলাদা রাখতে চাইছি। কারণ আমার মনে মনে আমি ভীষণ ব্যথা পেয়েছি, ভীষণ ব্যথা। এই যে আমি চোখের জল আমি ফেলতে চাইছি না, চোখের জল আমার চলে আসে, আমি ফেলতে চাইছি না। কারণ আমি সন্দীপের কাছে কোনোদিন এরকম এই এইভাবে আমাদের কোনোদিন সম্পর্ক কি এরকম এসে দাঁড়াবে আমি স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করো স্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছি আমাদের এই সম্পর্কটা অনেক দূর যাবে, অনেক বড়, এবং এটা বাঁচানোর প্রাণপণ আমি চেষ্টা করে গেছি। দিদিভাইয়ের সাথেও আমার এরকম কোনো দিন হবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। দিদিভাইকে অবশ্যই আমি সাবধান করেছি সোমার থেকে, ধরিত্রীর থেকে। কারণ দিদিভাই সবারকে মন খুলে এটা বলে দেয় ওটা বলে দেয় সেটা বলে দেয়। মামায়ের থেকে, এই দিদিভাই গুজাতার থেকে, দুখেন তো দিদিভাইয়ের সাথেই ছিল, পরে আমার পরিচয়। তবুও আমি সবসময় বারণ করি দিদিভাই তুমি সোশ্যাল প্ল্যাটফর্মটা জানো না। এই যে গ্রুপ কলেজ আজকে মামনের মনের কথা ভিডিও নামাচ্ছে, আজকে নামাচ্ছে, দিদিভাইকে আমি বারবার বারণ করেছি সবাইকে তুমি কেন নাও, সবাইকে কেন তুমি বিশ্বাস করো, সবাইকে কেন তুমি এক জায়গায় বাঁধতে চেষ্টা করো কেন? আমি বলেছি, অনেকবার বলেছি, অনেকভাবে বলেছি।
তোমরা অনেক সময় ভাবতে যে সীমা তুমি আবার পুনরায় ফেসে যাবে না তো, সীমা তোমার কোনো ক্ষতি হবে না তো, সীমা তুমি আমার পুনরায় ফেসে যাবে না তো। দেখো আমি ফাঁসি না, আমাকে ফাঁসিয়ে দেয় মানুষ। আমার সত্যি বলছি, এখন আমার ভয় লাগছে, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে ভয় লাগছে। আমার আমার ভালো লাগে না, আমার ইচ্ছা হয় না আর কারোর সাথে কথা বলতে। আমি রং এত দ্রুত বদলাতে দেখি মানুষকে, আমার আর ভালো লাগছে না, আমার মন চায় না। কেন আমি মন পেলাম না সন্দীপদের, বা কেন আমি মন পেলাম না দিদিভাইয়ের, আমি বুঝলাম না। দিদিভাই মামায়ের কাছে এই কথাটাও বলেছিল, আমি তো খারাপ জায়গা থেকে উঠে এসেছি, অশিক্ষিত, পেট ভরে খেতে পাই না, তাও কিন্তু আমি গায়ে মাখিনি, বিশ্বাস করো সেই কথাটা গায়ে মাখিনি, কানের পর্দাতেই নিইনি। আমি খেতে পাই না, আমি খারাপ জায়গা থেকে উঠে এসেছি, পড়াশোনা করিনি, সেভাবে পেট ভরে দুটো খাইনি, তাতেও আমার কোনো দুঃখ হয়নি, আমি একটুও কষ্ট পাইনি, একটুও রাগ হয়নি, আমার কিছু না। আমি জানি উনি একটুখানি কথা বলতে বলতে আবেগের বশে, ভালোবাসার ইয়েতে উনি বলে। কিন্তু আমার এগেনস্টে কেন যে এই লাইভগুলো হলো, কমিউনিটি পোস্টগুলো লেখা হলো, তোমাকে তো কথাটা আমিই বলেছিলাম যে ফোন কলে তুমি যে লেখাটা লিখেছো যে ফোন কলে সন্দীপ শেষ, ফিনিশ, এই কথাটা শুনে তুমি অবাক হয়েছিলে সেই সময়। তাই এবার তুমি তো সন্দীপকে বাঁচাবে, সন্দীপকে ফিনিশ কথাটা আমি কোথায় বলেছি ভিডিওর? সন্দীপের লাইভ ফিনিশ না, অবশ্যই সন্দীপের লাইভও এই ছোঁয়া আসবেই আসবে। শোনো, আমি এগুলো সোশ্যালে আনতে চাইছিলাম না, কিন্তু তুমি জোর করে টেনে আনিয়ে দিলে, এগুলো সোশ্যালে আমি আনতেই চাইছিলাম না। একটা গুডউইল তৈরি করতে সময় লাগে, কিন্তু সেই গুডউইলটা নষ্ট হয়ে যেতে সময় লাগে না। সন্দীপরা কাচের ঘরে বসবাস করছিল, কাচের ঘরে, যেখানে সন্দীপের দিদি এত বড় একটা ধাব্বা ওদের গায়ে লাগিয়ে দিয়ে গেছে। ওই ধাব্বা মুছে উঠতে না উঠতে সন্দীপের লিগ্যাল, সেও এত বড় একটা ধাব্বা ওর গায়ে লাগিয়ে দিল। সন্দীপ টোটালি কাঁচের ঘরে বসবাস করছিল, তারপরেও মানুষ সন্দীপকে আগলে রেখেছিল, আঁচলের তলায় রেখেছিল, ভালোবাসছিল। ঘোড়া দীর্ঘ সময় ভিডিও করতো, সন্দীপ যাই করুক, সন্দীপের দিদি, সন্দীপের ভিউয়ার্সরা সন্দীপকে একবারে আঁচলের তলায় মুড়িয়ে রেখে দিত। হ্যাঁ, সন্দীপের কোনো কিছুই দেখতে পেত না, সন্দীপকে এইভাবে প্রত্যেকটা মানুষ আগলে রেখেছে। কিন্তু সন্দীপের ইদানিংকালে যা উদ্ধত সন্দীপের প্রত্যেকটা কথার ভেতরে মানুষ পেয়েছে, যেই কারণে মানুষের মন ভেঙে গেছে। সন্দীপের প্রথম ভুলই ছিল ওই সীমাদিকে নিয়ে ওই ভিডিওটা নামানো, কোনো দরকার ছিল না। ওর যে কোনো প্রবলেম ছিল আমাকে বলতে পারতো। তোমার প্রথম ভুল হলো তুমি আমাকে টার্গেট করলে যে সীমা সবাইকে শেখাচ্ছে। তোমার মনে হয় আজ পর্যন্ত সমাধরিত্রী বলতে পারবে যে আমি ফোন করে ওদেরকে কোনো ভিডিও করতে শিখিয়ে দিয়েছি? তুমি জানো, তোমরা জানো না আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি, আমি দেখাবো, এই দেখো আমার ফোন, আমি সিনেমা দেখি, এবং আমি আমার মুড না আসা পর্যন্ত আমি ভিডিও ক্যামেরা অন করি না। কারণ আমার একটা মুডের দরকার, যে তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করবো, তার জন্য মুড। আমাকে টোটালি প্ল্যান করে ফাঁসানো হচ্ছে, এবং ফাঁসানো হয়েছে, যেখানটায় তোমরা বুঝতে পেরেছো যে সীমাদির কোনো দোষ নেই, সীমাদিকে অযথা অহেতু কেন, আমি যে ছেলেটার জন্য এত লড়াই করলাম তাকে কেন আমি ফাঁসাবো? আমি তাহলে ঘোড়ার আর আমার মধ্যে কি পার্থক্য থাকলো? কি পার্থক্য থাকলো ঘোড়ার আর আমার মধ্যে? ঘোড়ার যার বাড়িতে মাংসের লাল লাল ঝোল খেয়ে আসে, তাদের পাছাতেই বাঁশ দেয়, আবার তাদের বাড়িতে গিয়ে লাল লাল মাংসের ঝোল খেয়ে আসে। ওর ওর কোনো ইয়ে নেই। আমাকে কেন টার্গেট করলে তুমি বলো? আমি এটা তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে কেন টার্গেট করলে? এত মানুষ, আচ্ছা আমি যদি দোষ করতাম তাহলে আমাকে এই মানুষগুলো ছেড়ে দিত?
বলো, তুমি আমায় একটু বলো। লড়াইটা তো আজ থেকে করছি না, লড়াইটা 1.5 বছর ধরে করছি। একদম কালকে দীপ্তি, রিম্পা যে লাইভে উঠে কথাগুলো বলেছে, সেই সময় কেউ ছিল না। সন্দীপকে ছিঁড়ে চলে, এরা যেমন ওয়াইটিতে বাঁচাচ্ছিল, আর ময়দানে নেমে আমি বাঁচাচ্ছিলাম। সন্দীপের মায়ের সেই বুক ফাটা কান্না, যে সময় আমায় জড়িয়ে ধরে কাঁদছে, সন্দীপের পাড়ার লোক বাড়ি ভর্তি, সেই সময় কে ছিল বলো তো সন্দীপের পাশে? কাকু কাকিমাকে অসহায়ের মতন। সন্দীপদের পরিবারের কোন মানুষটা ছিল? সন্দীপের মায়ের তো বাপের বাড়িরও কিছু মানুষ আছে, সন্দীপের মায়ের শ্বশুরবাড়িরও কিছু মানুষ আছে। কে সেই সময়টা কে দাঁড়িয়েছিল? কে ছিল? আমি কি অপরাধটা করেছি? কি আমি অপরাধটা কি করেছি সেটা আমাকে একবার জানাও, যে আমি অপরাধটা কি করেছি। এই ঝিউকে মেনে নিইনি? ঝিউ যদি অন্য কারোর উম, ইয়ে করে দেয়, মানে অন্যরা যদি সন্দীপের গলায় ঝোলাতে চায় জিউর নামটা, অন্য কেউ ধরো তোমরা বা আমরা বা সন্দীপ এর ভিতরে ইনভলভ নেই, এটা চেষ্টা করছে ঘোড়া দালাল মর্কট, এরা এদের তৈরি, ওই সোনু নিগম, তারপরে হচ্ছে টেপি, বক, এদের ধরো তৈরি, এদের তৈরি করা ইয়ে উম, হচ্ছে এই ঝিউ। তাহলে ঝিউকে কিছু বলা নিয়ে কেন তোমাদের এত প্রবলেম? এটা তো সন্দীপের সাথে তো ঝিউ জড়িয়ে নেই, তাহলে ঝিউকে কেন বললে এই রকমভাবে চলে আসছে বলো? এখানটা তো বলে না, সে নিজেই নিজের মতো করে আমরা নিজের পা নিজে আগুনের মধ্যে ঢুকাচ্ছি। কি করে আমি এইগুলোকে আমি চোখ বন্ধ করে মেনে নেব? তুমি বলো, আমাকে একটু বুঝিয়ে দাও। এই যে কালকে তুমি এত সুন্দর করে বললে যে নাম কি ইয়ে নিয়েছে, নাম তো সবার হতে পারে। আজকে রাতারাতি কালকে রাতেই বোধহয় ভিডিও নামিয়েছে, নাম টাইটেল দিয়ে বলেছে ও আমার ভালো বন্ধু ছিল। আজ কতটা ডেসপারেট! গালাগালি দিতে আমাকে কেউ শেখায়নি, আর গালাগালি তুমি দিতে বললেও আমি দেব না। আমাকে দিয়ে তুমি যদি যেটা মন চাইবে সেটা তুমি কোনোদিনই করাতে পারবে না, কারণ আমি আমার মতো করেই চলার চেষ্টা করি। আমি সেটাই বলবো যেটা আমার মন চাইবে, আর আমি সেটাই করবো যেটা আমার মনে ভালো লাগবে। ভুল করেছি আমি, অবশ্যই আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলটা সেই সময় না করলে সন্দীপকে হয়তো আমি সেই সময় বাঁচাতে পারতাম না, এই জায়গায় আজকে এনে দাঁড় করাতে পারতাম না। সন্দীপকে বাঁচাতে গিয়ে আমি কিছু ভুল করেছি। অনেক। আমার এখানে কী লাভ হলো আমি বুঝলাম না। সন্দীপকেও হাতে পায়ে ধরে উম, কাজটা করাও, কাজটা করাও, দিদিভাইয়েরও হাতে পায়ে ধরেছি, কাজটা করে দাও, কাজটা করে দাও। হ্যাঁ, একজন আমাকে কমেন্ট লিখেছো, ভালো মনে পড়েছে। হ্যাঁ, একটা কথা একদমই ঠিকই বলেছে। আমি তোমাদেরকে একটা মুহূর্ত কোনো দিন মিথ্যা কথা বলিনি, বলবো না। সীমাদি, আমার এটা হচ্ছে তানিয়া, তানিয়া দাস। সীমাদি, আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে, পারলে ক্লিয়ার করো। ম্যাডাম কালকে বলছিল তুমি ওনাকে জোর করে কেসটা কেসে ঢুকিয়েছো, উনি নিতে রাজি ছিলেন না, কারণ উনি জানতেন এই কেসটা সন্দীপের আর গামলার দুজনারই দোষ। উনি যার পাশে দাঁড়াবেন সেটা ঠিক নয়। উনি, আচ্ছা, এটা তো সঠিক
স্টেটমেন্ট উনি দেয়, সাংঘাতিক স্টেটমেন্ট উনি দিয়ে গেলেন, যেটা সন্দীপের কেসে উনার কনফিউশন আনবে। আচ্ছা, জানি না উনি বলেন, বলছেন ক্লিন কে সাইলেন্টকে বলছে, আবার সাইলেন্ট থাকতে বলছে, আবার উনি সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো বলছে। যাই হোক, আমি যেটুকু পড়তে পারলাম আমি সেটুকু বললাম। তুমি হলে রং সেটা প্রুভ করার জন্য, পারলে ক্লিয়ার করো। আচ্ছা, এবার আমি তোমাদের বলছি, যখন সন্দীপের ওই প্রীতমের ব্যাপারটা মোটামুটি মিটে গেল, তখন সন্দীপের ব্যাপারটা নিয়ে দিদিভাই আমাকে জিজ্ঞেস করলো যে ঘটনাটা কি, তুমি ঘটনাটা জানো কি, ঘটনাটা এরকম। তখন আবার হচ্ছে ওর ওই সন্দীপের যে উকিলটা, সেই উকিল মানে ডিভোর্সের ওই কাগজপত্রগুলো ঠিক করে বাড়িতে পাঠাচ্ছিল না, বা সেটা তিনি তদারকিও করছিল না, এরা ফোন করে করে জিজ্ঞেস করছিল, সঠিকভাবে কোনো কাজ করছিল না বলে তখন আমি দিদিভাইকে বললাম, হ্যাঁ দিদিভাই, কারণ সন্দীপরা একদমই ঠিকই কথাটা, আমি মিথ্যা কথা তোমাদেরকে না বলেছি না বলবো না। সন্দীপরা যেমন জাতীয় মানবাধিকার কী জিনিস বুঝতে পারছে না, হিউম্যান রাইটস বুঝতে পারছে না, এবং এই আইনের যে ওরা যেখানেই যাচ্ছে তারাই ওদেরকে নিয়ে একটুখানি ঘোরপ্যাচ করছে, বা সন্দীপরা এমনি মানে বিশ্বাসটা ধরে রাখতে পারছে না কারোর প্রতি, কারণ সঠিকভাবে ওরা কোনো রকমভাবে সেভাবে অ্যান্সার পাচ্ছে না। এই যে যেমন একটা ভুল কেস করিয়েছিল রানাঘাটে, যে ও বিয়ের আগে নাকি ম্যারিড, এই যে ভুল কেস, সেই কেসটা করার পর যদি ওরা প্রমাণ করে দিতে পারতো না বিয়েটা লিগাল ছিল বা বিয়েটা আগে বিয়ে হয়নি, তাহলে তো সন্দীপ ফেসে যেত, তাহলে সন্দীপকে আবার মানহানির কেস করতো, দিতে হতো। এই সব কিছু জিনিস সন্দীপ একটু অগোছালোভাবে হয়েছিল। তো সেইখানটায় দিদিভাই অবশ্যই আমার কাছে জানতে চেয়েছিল এবং আমি জানিয়েছিলাম। সেই সময় দেখো, দিদিভাইয়ের যদি ইচ্ছা না থাকতো, আমি জোর করলেও দিদিভাই কখনোই আসতো না, কারণ দিদিভাই যথেষ্ট বুদ্ধিমতী। কারণ যদি কেসের ভেতরে একদমই জোলো, একদমই ঝরাপচা, একদমই কোনো মতেই কিছু করা যাবে না, আর পাবলিক রিয়াকশানও অবশ্যই ছিল সেখানটায়, তাহলে কখনোই দিদিভাই ঢুকতো না। তার মধ্যেও দিদিভাই প্রাণপণ চেষ্টা করেছে টেপির সঙ্গে কন্ট্যাক্ট করার, যেটা তোমরা অনেক কটা ভয়েস কল শুনেছ। ধরিত্রী ফোন করেছে বা ধরিত্রী কাউকে দিয়ে ফোন করিয়েছে এবং বকের সাথে কথা বলেছে, যে কোনোভাবে ধরিত্রী সোমা প্রাণপণ চেষ্টা করেছে দিদিভাইয়ের সাথে যাতে টেপি একটু যোগাযোগ করে, বা টেপি যদি দিদিভাইয়ের সাথে যোগাযোগ করে তাহলে এই ব্যাপারটা হয়তো অন্যদিকে যাবে। এটা আমার জানা ছিল না তখন, এটা একান্তই আমার অগোচরে হয়েছে। কারণ তোমরা ভয়েস কলের ভেতরে কিছু জায়গায় শুনতেও পাবে যে ধরিত্রী বলছে যে সীমাদি এই ব্যাপারটা জানে না, বককে বলছে, যে বক যখন বলছে যে যদি এই যে দিদিভাই যে টেপির সাথে কথা বলতে চাইছে, এটা তো সীমা জানলে পরে খেপে যাবে, তখন এই যে বারবার কথা বলতে চাইছে ছেলে ওই বাড়িতে, কারণ ধরিত্রী বারবার বলেছে ওর বাড়ি, ওর সংসার, ওর সাজানো বাগান, ওর সাজানো সংসার কেন ফেলেও চলে যাবে, এখানে তো ওর অধিকার, ওকে ওর অধিকারে চলে আসতে বলো। কারণ সোমা, ধরিত্রী, দিদিভাই তিনজনাই চাইছিল সংসারটা হোক, টেপিকে ফিরিয়ে আনুক, আর এই ভয়টাই প্রত্যেকটা ভিউয়ার্স পাচ্ছিল যে সন্দীপের ঘাড়ে আবার টেপিকে ঢুকিয়ে দেবে দিদিভাই, কারণ রিমির কেসটার জন্যে। তো সেই জায়গায় দিদিভাইকে আমি বারবার বুঝিয়েছি, দিদিভাই আর যাই করো তুমি যেন টেপিকে এনে এদের বাড়িতে ঢুকিয়ে দিও না। তা দিদি বলছে না না, কারণ তার মধ্যে দিদিভাই, অবশ্যই দিদিভাই নিজে না করলেও দিদিভাই ভায়া হয়ে ওই ধরিত্রী, সোমা, বকের সাথে যোগাযোগ করে তারপরে অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে টিনকে চেষ্টা করেছে, কিন্তু টেপি কোনো মতেই দিদিভাইয়ের দিকে ঘেঁষেইনি, ওইদিকে পাই বাড়ায়নি। তখন দিদিভাই দেখলো না, ও তো একেবারে এই দিকে আর আসবে না, তখন দিদিভাই নিজে থেকে, এটা আমার আইডিয়া বলছি, তখন দিদিভাইও বললো যে সীমা, আমিও অবশ্যই দিদিভাইকে রিকোয়েস্ট করেছি এবং বারবার বলছি দেখো আমি তো এই ব্যাপারটা বুঝি না, আইনের ব্যাপারটা, নাহলে তার আগে পর্যন্ত সন্দীপের আইনত ব্যাপারে কী করছে না করছে, কোন উকিল, কোথায় উকিল, কী উকিল ধরেছে না ধরেছে, একেবারে সন্দীপ নিজেই জানতো, আমি কিচ্ছু জানতাম না, আমি কোনোদিন জানার চেষ্টাও করিনি। তারপরে থেকে দিদিভাই, আমি তো প্রথমে ভেবেছি শুধু কৃষাণুকে এই ইয়েটা আটকানো, মানে এই নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, চাইল্ড কাস্টাডির এই ব্যাপারটা, তো দিদিভাই সত্যি এত দ্রুত
মানে অ্যাকশান নিয়েছে, যেটা অন্য কারোর পক্ষে সম্ভবই না। দিদিভাই একবারে দ্রুত অ্যাকশান, দ্রুত মানে এত দ্রুত কোনো দিনই কোনো কাজ হয় না। তা দিদিভাই সত্যিকারের সেই সময় উনি ওনার পাওয়ারটা দেখিয়েছিল এবং উনি ওনার কাজটা করেছিল। তো সেই জায়গা থেকে অবশ্য হ্যাঁ, দিদিভাইকে আমিই সেধে এনেছিলাম। আমি সেধে বারবার বলেছিলাম সন্দীপকে বাঁচাও। আবার সন্দীপকেও আমি সেধে সেধে বারবার বলেছিলাম দিদিভাইয়ের তুমি উপকার নাও, দিদিভাইকে তোমার কাছে নাও, কারণ দিদিভাই না থাকলে তুমি কিন্তু ডুবে যাবা। কারণ সন্দীপের উকিল জানার পরেও সন্দীপকে সঠিকভাবে ডেট দেয়নি যে ওর বাড়িতে মাল রিকভারি করতে আসছে। সন্দীপের উকিল জানার পরও ঠিকভাবে কাজ করেনি যে ওর কেন ডিভোর্সের ওই চিঠিগুলো বাড়িতে আসছে না। এইরকমভাবে সন্দীপও কোথাও না কোথাও আটকে ছিল, আর আমরাও কোথাও না কোথাও থেকে যে এমন একটা মানুষ চাইছিলাম যে সব দিকটা সন্দীপের দেখাশোনা করবে। অবশ্যই এটা দিদিভাই করেছে, দিদিভাইয়ের এই উপকারটা সন্দীপ পেয়েছে। আর সন্দীপও হচ্ছে অনেক দিক থেকে দিদিভাইয়ের কাছে উপকার পেয়েছে, আর দিদিভাই অনেক উপকার করেছে। তার জন্য আমি বলছি আমি দিদিভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ। কারণ একটা জিনিস তো অন্তপক্ষে যতক্ষণ আমি দায়িত্বটা নিয়েছিলাম সন্দীপদের, ততক্ষণ আমি আমার কর্তব্য করে গেছি। এখন সন্দীপ স্বাধীন, এখন সন্দীপকে পরিচালনা করছে, সন্দীপের পরিচালক আলাদা এসেছে, সন্দীপকে চালনা অন্যভাবে হচ্ছে, তাহলে এরপর আর আমার তো দায়িত্ব থাকে না। আর দিদিভাইয়ের কথাও যে হ্যাঁ, দিদিভাইকে আমি যতক্ষণ পারবো সন্দীপের হয়ে যদি কোনো উপকারে লাগে সে কাজটা করব। তবে বাইরের কাউকে আমি সাপোর্ট করতে পারবো না। আর তুমি আমাকে যখনই বলবে সন্দীপের বিষয়ে যে কোনো কাজে আমি সেটা করে দেবো, কিন্তু আমি অন্য কাউকে কোনোভাবেই সাপোর্ট করতে পারবো না। আর আমি হয়তো সেভাবে কোনোভাবে কোনো মতে মিশতেও পারবো না। আমি খুব খারাপ, আমি ভীষণই খারাপ, আমি ভীষণ খারাপ, আমি ভীষণ, আমার মন ভেঙে গেলে আমি সেই জায়গায় দাঁড়াতে পারি না। আমি আমি মন আমি পারি না আমার মনকে মেরে কোনো কাজ করতে। বিশ্বাস করো, আমি পারি না। আমার মনটা ঠিক না হওয়া পর্যন্ত আমি জানি না আমি কী করব। যাই হোক, আমি সবকটা অ্যান্সার দিতে পারলাম কি না, কারণ আমার লাইভটা আমি কালকে দেখিনি সেভাবে। কারণ ও ওই যে ওই কথাটা যে হ্যাঁ শেষ, এই কথাটা তো আমি তোমাদের ক্লিয়ার করেই দিলাম যে কেরিয়ার শেষ। দিদিভাই তুমি প্লিজ আর ভুল করো না, তোমাকে প্রচুর মানুষ কিন্তু ভালোবেসেছিল, সেই ভালোবাসার জায়গাটা তুমি আর নষ্ট করো না। তোমার একটা ভালোবাসার জায়গা তৈরি করতে পেরেছিলে, তুমি এত সুন্দরভাবে মানুষ তোমাকে বিশ্বাস, ভালোবাসা এবং তোমার প্রতি একটা আবেগ, টান, যে কোনো মানুষের যে কোনো প্রবলেমে তোমার কাছে ছুটে যাওয়া, তোমার কথা মানে একটা আলাদা জোর, যে তুমি পাশে আছো মানে তার জয় হবেই, তুমি আছো মানে তোমার তার জিত নিশ্চিত। তুমি প্রত্যেকটা মানুষের কাছে একটা স্বপ্ন ছিলে। আমি জানি না আমি ভুল বলছি কি না, তবে বলবো তুমি প্লিজ আর দয়া করে হাত জোর করছি, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি ক্ষমা করে দিও, কিন্তু তুমি আর এই বিষয়টাকে নিয়ে আর তুমি এর ভিতরে জলগুলা করো না, আর এর ভিতরে ইয়ে করো না। সন্দীপের কাজের জন্য যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো, আমি সেই কাজটা করে দেবো, অবশ্যই করে দেবো। আমি কেন তোমাকে আমার শত্রু বানাবো বলো তো? কেন আমি তোমার সাথে ঝগড়া করব? কেন আমি তোমার সাথে তর্ক করব? কেন? আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না তোমার সাথে আমার তর্ক করব বা কথা কাটাকাটি করব। তুমি আমাকে বারবার বলছো সীমা, সবসময় আমি তোমার পাশে আছি। এত একটা পাওয়ারফুল, একটা মজবুত, একটা শক্ত মনের মানুষ, যার ভিতরে মন খোলা হাসি, যার ভিতরে কোনো লোভ নেই, যে শুধুই ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে, আর ভালোবেসে সবাইকে রাখতে জানে, তার সাথে কেন আমি তর্ক করব বলো তো? কেন আমি তোমার সাথে ঝগড়া করব? কেন সন্দীপের সাথে আমি ঝগড়া করব, যাকে আমি আমার সন্তানের মতো দেখেছি? তুমি বলো তো, সন্দীপকে নিয়ে যখনই কথা হয়েছে আমি বলেছি তোমাকে, বাদ দাও, ও তো ছেলে মানুষ, ও তো ছেলে মানুষ, ও এখন ও বোকা, ও অনেক সরল, বলিনি কথাটা? তুমি তখন বলতে না যে তোমার কাছে সন্দীপ সবসময় একটা বোকা আর সরল। আমরা দুজনে মিলে সন্দীপকে বকিনি?
প্লিজ দিদিভাই তুমি আর এই বিষয়টাকে নিয়ে এখানেই স্টপ করে দাও। আর গীতাদিকে নিয়ে প্লিজ তুমি কোনো রকমের, প্লিজ তোমাকে এটা রিকোয়েস্ট করছি, গীতাদিকে অন্তপক্ষে রক্ষা করে দাও। কারণ উনিও কিন্তু, আমি ওনাকে কোনো ভিডিও নামাতে বলিনি, এটাও যেমন আমি সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দিচ্ছি যে এটা আমি বলছি বলে আবার বলবে গীতাদিকে হয়তো আমি নামিয়েছি। না, হয়তো আবেগের বশে, ভালোবাসায়, বা যে দেখেছে যে মানুষটা সত্যি সীমার সন্দীপদের জন্য এত কিছু করার পর এইরকমভাবে সন্দীপ মানে সীমা এইভাবে ফেসে গেল বা এরকম, সেই কারণে হয়তো গীতাদি কিছু বলেছে বা ইয়ে করেছে। তো প্লিজ তুমি, প্লিজ আমার দিকে, আমি এইটাই একটা শেষ রিকোয়েস্ট, আর আমি এইটাই তোমার কাছে ভিক্ষা চাওয়ার মতনই চাইছি, গীতাদিকে অন্তপক্ষে এইসবের মধ্যে জড়িও না, টেনো না, আর গীতাদিকে কোনো শাস্তি দিও না প্লিজ। তুমি তো আমার অনেক কথা শোনো, আমি জানি তোমার কাছে আমি কিছু আবদার করলে তুমি আমাকে দাও, আর যে কোনো কিছু চাইলেই তুমি আমাকে দাও। আমি যদি বলি দিদিভাই তুমি ওকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। তুমি ওকে যদি বলি দাও, ওকে শাস্তি দাও, তুমি ওকে শাস্তি দাও। প্লিজ তোমাকে এটা রিকোয়েস্ট করছি, গীতাদিকে অন্তপক্ষে এই আর কোনো কেস মেস বা কোনো কিছু হাইকোর্ট মাইকোর্ট প্লিজ করো না। এটার জন্যে আমি আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি, আমি একদম নিজেকে সরিয়ে নিচ্ছি। তুমি গীতাদিকে প্লিজ ফাঁসিও না প্লিজ। কোনো মানুষটা বুড়ো মানুষ, আর স্বামী নেই, দুটো মেয়ে, খুব কষ্টে সংসার, নিজের ওইটুকু রোজগারে সংসার চালায়, ওর চাকরির কোনো প্রবলেম হোক আমি চাই না। প্লিজ তুমি গীতাদির কোনো ক্ষতি করো না, এটা একটা রিকোয়েস্ট। আর আমি আমাকে সরিয়ে নিচ্ছি, সব কিছু থেকে সরিয়ে নিচ্ছি, আমি আমার মতো করে ভিডিও দেবো। তোমার প্রতি আমার কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা আমার কিচ্ছু নেই। আমি কিন্তু কাঁদিনি, আমি চোখের জলও ফেলিনি, আমি দুঃখ আমার